আচ্ছা, একটা দৃশ্য ভাবা যাক যেটা আমাদের প্রায় সবারই খুব পরিচিত। ধরুন একটা মিটিং চলছে। একজন হয়তো খুব সাবধানে একটু ইতস্তত করে বলছেন, আমার মনে হচ্ছে আমরা সম্ভবত এই পথে এগোতে পারি। আর ঠিক তারপরে আরেকজন বেশ জোরের সাথে বলে উঠলেন, এটাই করতে হবে, এটাই একমাত্র পথ। অবাক করা ব্যাপার হলো, আমরা বেশিরভাগ সময় কিন্তু দ্বিতীয় ব্যক্তির কথাতেই ভরসা করি। আজ আমরা এই রহস্যটা নিয়ে একটু কথা বলবো। কেন আমরা সেরা যুক্তির চেয়ে সবচেয়ে জোরালো কণ্ঠকে বেশি বিশ্বাস করি? এটা আসলে আমাদের মস্তিষ্কের মানে একটা পুরনো অভ্যাস, একটা শর্টকাট। একে বলা হয় কনফিডেন্স হিউরিস্টিক। সোজা কথায়, যখন আমাদের কাছে যথেষ্ট তথ্য থাকে না, তখন মস্তিষ্ক আত্মবিশ্বাসকেই যোগ্যতার মাপকাঠি হিসেবে ধরে নেয়। মানে, যার কথায় যত জোর, সে তত বেশি জানে। এই সহজ সমীকরণে চলে সে। তার মানে এটা আমাদের কোনো সচেতন সিদ্ধান্ত না, বরং একটা অটোম্যাটিক প্রতিক্রিয়া। কিন্তু এর কারণটা কি? অবশ্যই কারণ আছে, এবং এর শিকড়টা অনেক গভীরে। মানে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষদের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা জীবন মরণের প্রশ্ন ছিল। ধরুন, জঙ্গল একটা শব্দ হলো। দলের নেতা যদি বলতেন, ওটা বাঘ হতে পারে, আবার নাও হতে পারে, তাহলে তো বিপদ। ঠিক, কিন্তু কেউ যদি চিৎকার করে বলতো, বাঘ দৌড়াও, তাহলে সবাই হয়তো বেঁচে যেত। শব্দটা বাঘের না হলেও ক্ষতি ছিল না। একদম। তখন সঠিক হওয়ার চেয়ে দ্রুত আর একতাবদ্ধ হওয়াটা বেশি জরুরি ছিল। আর দেখুন, অনিশ্চয়তা আমাদের মস্তিষ্কের জন্য একটা খুব অস্বস্তিকর অবস্থা। একটা আত্মবিশ্বাসী কণ্ঠ সেই অনিশ্চয়তাটা দূর করে দেয়, একটা নিরাপত্তার অনুভূতি দেয়। আচ্ছা, বুঝলাম। কিন্তু আজকের কর্পোরেট মিটিং তো আর জঙ্গল নয়। এখানে তো সঠিক সিদ্ধান্ত নেওয়াটা বেশি জরুরি। তবুও কেন আমাদের মস্তিষ্ক সেই পুরনো অভ্যাসটা ছাড়তে পারছে না? এখানে কি কোনো মনস্তাত্ত্বিক ফাঁদ কাজ করে? ঠিক এখানেই আসল খেলাটা শুরু হয়। একটা ব্যাপারকে বলা হয় হ্যালো এফেক্ট। যখন আমরা দেখি কেউ খুব আত্মবিশ্বাসের সাথে কথা বলছে, তার শরীরী ভাষা খুব দৃঢ়, কথায় কোনো জড়তা নেই, তখন আমরা অবচেতনভাবেই ধরে নিই যে সে নিশ্চয়ই অন্য সব দিকেও পারদর্শী। আমাদের ভেতরের যুক্তিটা অনেকটা এরকম, যে এতটা নিশ্চিত, সে নিশ্চয়ই এমন কিছু জানে যা আমি জানি না। ও, এটা তো বেশ অবাক করার মতো। কিন্তু এর থেকেও অদ্ভুত একটা বিষয় আছে, তাই না? ওই যে ডানিং-ক্রুগার প্যারাডক্স। হ্যাঁ, এবং এটাই সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর দিক। ডানিং-ক্রুগার প্যারাডক্স অনুযায়ী, যারা কোনো বিষয়ে কম জানে, তারা নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতাটাই বুঝতে পারে না। ফলে তারা মারাত্মক আত্মবিশ্বাসী হয়। অন্যদিকে প্রকৃত বিশেষজ্ঞরা জানেন যে একটা বিষয়ের কতটা গভীরে যাওয়া যায়। তাই তারা প্রায়ই কিছুটা দ্বিধা নিয়ে কথা বলেন। সম্ভবত, আমার মতে, এই ধরনের শব্দ ব্যবহার করেন। এক মিনিট, তার মানে আপনি বলতে চাইছেন মিটিংয়ের যে ব্যক্তিটি সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী, তার সম্ভাবনা সবচেয়ে বেশি যে সে বিষয়টা সম্পর্কে সবচেয়ে কম জানে? এটা তো রীতিমতো ভয় ধারণা একটা ব্যাপার। সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। অজ্ঞ ব্যক্তির সহজ সাদাকালো উত্তর আমাদের আকর্ষণ করে, আর বিশেষজ্ঞের সতর্ক কথাকে আমাদের কাছে দুর্বল মনে হয়। এর সাথে আরও একটা জিনিস যোগ করুন। গবেষণায় দেখা গেছে, যারা দ্রুত কথা বলে, আমরা তাদেরও বেশি জ্ঞানী বলে মনে করি। তাই নাকি? তার মানে আমাদের মস্তিষ্ক শুধু আত্মবিশ্বাসের দিকেই ঝোঁকে না, বরং যে তথ্য সহজে বোঝা যায় সেদিকেও ছোটে। এর পেছনে কি আমাদের মস্তিষ্কের কোনো গঠন বা রসায়ন কাজ করে? দারুণ একটা প্রশ্ন। হ্যাঁ, কাজ করে। আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে, অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স। এর কাজ হলো তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি বা দ্বন্দ্ব আছে কিনা তা খুঁজে বের করা। যখন আমরা কোনো অনিশ্চয়তার মধ্যে থাকি, তখন এই অংশটা সক্রিয় হয়ে ওঠে, আর আমরা একটা মানসিক অস্থিরতা বোধ করি। আর যখনই কোনো আত্মবিশ্বাসী ব্যক্তি এসে একটা পরিষ্কার উত্তর দিয়ে দেয়, ডোপামিন নিঃসৃত হয়। অর্থাৎ, কেউ আমাদের অনিশ্চয়তা দূর করে দিলে আমরা আক্ষরিক অর্থে একটা স্বস্তি পাই, পরামর্শটা ভুল হলেও। তার মানে আমরা ভুল তথ্যে একরকম আসক্ত হয়ে পড়তে পারি, শুধু কারণ সেটা আমাদের সাময়িক স্বস্তি দিচ্ছে। এটা তো একটা জৈবিক ফাঁদ। বলা যেতে পারে এটা এক ধরনের জ্ঞানীয় অলসতা। কঠিন চিন্তা করার ভার অন্যের উপর চাপিয়ে দিয়ে মস্তিষ্ক নিজের শক্তি বাঁচায়। তাহলে আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। আমরা এখন তথ্য আর মতামতের এক মহাসাগরে বাস করছি, যেখানে সবাই নিজের কথা শোনাতে ব্যস্ত।
এই অবস্থায় আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই এই শর্টকাটগুলো আরও বেশি করে খুঁজবে। তাই পরের বার যখন কোনো অতি আত্মবিশ্বাসী কণ্ঠ আমাদের প্রভাবিত করার চেষ্টা করবে, তখন হয়তো একবার থামা দরকার। নিজেকে এই প্রশ্নটা করা খুব জরুরি। এই ব্যক্তি কি আসলে বিষয়টা জানেন, নাকি তার কণ্ঠস্বর বাকিদের চেয়ে শুধু বেশি জোরালো?